তোমাদের আর 19 দিন বাকি আছে, 19 নয়, 19 দিন, 20 দিনের দিন পরীক্ষা। আমরা আর 3টে 4টে ক্লাস নেবো, আমি বেশি ক্লাস নিয়ে তোমাদের আর বিব্রত করবো না। আজকে হচ্ছে 23/2/26। আমরা ফাইনাল রিভিশন আর প্রবলেম চলে এসেছি। দেখো, ফার্স্ট ফার্স্ট যে প্রবলেমটা, যে দুটো জিনিস তুমি ওখানে পাঠিয়েছো, সৌমিত্রর কথা বলছি, সৌমিত্রর আমি এটা খুঁজছি, তারপরে আমরা ধীরে 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 প্রবলেমে যাবো, কারণ এমনি প্রবলেম এই সবগুলো বলার আগে আমি তোমাদেরকে একটা প্রবলেম নিজে দিই। নাম্বার ওয়ান, প্রজাপতির যে প্রজাপতি একটা পতঙ্গ, এই পতঙ্গ বেশ রং বেরঙের হয়, রংযুক্ত হয়, রং বেরঙের হয়, বেরঙের হয়, বানান কি ভুল হলো হয়তো, রঙের হয়, ঠিক আছে। এই যে রং বেরঙের হয়, এই এই জিনিসটা আলোর কোন প্রপার্টির সাথে যুক্ত, কোন ধর্ম এখানে বেশি প্রভাব ফেলে? আলো দেখো, রং বেরং যখন হবে, মনে রাখবে যে সেখানে কিন্তু আলো গিয়ে পড়েছে, কারণ আলোর মধ্যেই, আলোর যে তরঙ্গের যে রেঞ্জ, সেই রেঞ্জের মধ্যেই দৃশ্যমান আলোর রেঞ্জ হচ্ছে, কেউ কেউ বলে 6,000 থেকে 9,000 অ্যাংস্ট্রম, কেউ কেউ বলে 650 থেকে 950 ন্যানোমিটার, বা 6,500 থেকে 9,500 অ্যাংস্ট্রম। এই যে দৃশ্যমান অঞ্চল, এই জায়গাটাই কেবলমাত্র আমরা দেখতে পাই, এই এই কম্পাঙ্ক গুলো, তরঙ্গ দৈর্ঘ্য গুলো, বাদ বাকিগুলো দেখা যায় না। কিন্তু যা ঘটনাগুলো ঘটে সেগুলো কিন্তু সবসময় আলোর ঘটনার জন্যই কিন্তু আমরা দেখতে পাই। তো প্রজাপতি যে ডানা, প্রজাপতি পতঙ্গের যে ডানা, সেই ডানা যে রং বেরঙের হয়, এবং এটা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে, তুমি যদি প্রজাপতিকে খুব ক্লোজলি দেখো, তাহলে দেখবে যে একটা প্রজাপতি যদি ঠায় বসে থাকে, তাহলে বিভিন্ন অ্যাঙ্গেলে যখন পাতাগুলোকে তুমি দেখবে, ওর ডানাগুলোকে দেখবে, কখনো দেখবে দারুণ রং, কখনো দেখবে কিচ্ছু রং নেই, আবার অ্যাঙ্গেল চেঞ্জ করলে দেখবে দারুণ রং। এই যে একটা কৌণিক ডিপেন্ডেন্স রয়েছে, এটা কোন প্রপার্টির উপর বেশি নির্ভরশীল, এবং এর উপর ডিপেন্ডেন্ট, যে এই যে রং, ডানার রং, ডানার রং আহ কোন স্থান থেকে দেখবে, কোন স্থান থেকে আহ দেখবে তার উপর নির্ভর করে, তার উপর নির্ভর করে, এই যে ব্যাপারটা, তার উপর নির্ভর করে, এই ব্যাপারটা কোন প্রপার্টি, মনে রাখবে এটা হচ্ছে ব্যতিচার। এটা ব্যতিচার বা ইন্টারফেরেন্স। কেন? তার কারণ হচ্ছে প্রজাপতির ডানায় অনেকগুলো, অনেক থিন ফিল্ম আছে, ডানায় অনেক থিন ফিল্ম, অনেক থিন, থিন মানে হচ্ছে পাতলা, ফিল্ম আছে, ফিল্ম মানে পর্দা, অনেকগুলো পাতলা পাতলা পর্দা আছে, তাই বিভিন্ন কালার গিয়ে তাদের মধ্যে দিয়ে যখন যায়, তাদের দশা পার্থক্য হয়। আর আমি যেখানে চোখটা রাখছি, সেখানে তাদের কখনো কখনো কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে, কখনো কখনো ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে। কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স মানে হচ্ছে গঠনমূলক ব্যতিচার, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স মানে হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। ধ্বংসাত্মক ব্যতিচারে ইন্টেন্সিটি সবচেয়ে কম হয়, গঠনমূলক ব্যতিচারে সবচেয়ে বেশি হয়। এই ঘটনা ঘটার জন্য আমার যদি চোখ গঠনমূলক ব্যতিচারের জায়গার স্থানে থাকে, তাহলে আমি রংটা টকটকে দেখবো, টনটনে দেখবো, আর অন্য অ্যাঙ্গেলে কিন্তু আমি ভালো করে দেখতে পাবো না। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। টেস্ট পেপারে বিভিন্ন জায়গায় দেখছি এই প্রবলেমটা রয়েছে। নাম্বার টু, সিম্পল একটা প্রবলেম আমি তোমাদের জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে বিস্তার মডিউলেশনের, আমি তোমাদের প্রত্যেকের প্রবলেম করিয়ে দেবো, চিন্তা নেই। বিস্তার মডিউলেশনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন, সর্বনিম্ন বিস্তার, বিস্তার কিসের হবে বলতো? এই যে বিস্তারটা, এই বিস্তারটা যদি আমি লিখি
25 এবং 5 একক কি হবে বলতো দেখি? বিস্তার মডুলেশনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিস্তারের একক কি হবে? কে বলতে পারবে? আমরা যেভাবে ক্যালকুলেট করেছিলাম সেখানে একক কি হবে? আমরা তো জানি যে কোনো একটা সাইন ধর্মী, ধরে নাও কোনো একটা কণা যখন আন্দোলিত হচ্ছে বা এসএইচএম করছে, সরল দোলক গতি করছে, তখন ভেরি গুড, এটা হবে ভোল্টেজ। এটা হবে ভোল্টেজ, ভোল্ট যথাক্রমে। কারণ কি, আমরা এগুলো সব ক্যালকুলেশন ভোল্টে করেছি, তো ভোল্টেজের একক হবে। তাহলে বিস্তার যথাক্রমে দিস অ্যান্ড দিস ভোল্ট। যেমন দেখো, আমরা এসএইচএম এর সময় যখন আমরা বলেছিলাম সরণের বিস্তার তখন মিটার, বেগের বিস্তার তখন মিটার পার সেকেন্ড, ত্বরণের বিস্তার তখন মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে বিস্তার মডিউলেশন যেখানে, সেখানে বিভিন্ন ভোল্টের সাথে একটা ভোল্ট সুপার ইম্পোজ করে, একটা তথ্য সংকেত থাকে তার সাথে। যে তোমার বাহক যে তরঙ্গ আছে তার ভোল্টেজ দুজন মিলে ম্যাচ করায়, দুজন মার্জ করে, এমন ভাবে মার্জ করে যাতে করে বিস্তারটা, এই যে লব্ধি যে ভোল্টেজটা আমরা পেলাম বা বিরূপিত যে তরঙ্গ পেলাম, তার বিস্তারটা হালকা হালকা সময়ের সাথে সাথে চেঞ্জ করবে, কিন্তু কম্পাঙ্ক একই থাকবে। এই ফান্ডাই এটা যদি দেয়, তাহলে মডিউলেশন গুণাঙ্কের মান কত হবে? তবে মডিউলেশন সূচকের মান কত? বলো কি হবে? ভি ম্যাক্স সমান দেওয়া আছে 25 ভোল্ট। দেখো, কিছু কিছু প্রবলেম আছে যেগুলো খুব ভিতরে না ঢুকেও প্রবলেম গুলো পরীক্ষার হলে করে দেওয়া, ইজিলি করে দেওয়া যায়। তো আমি সেই ধরনের কিছু কিছু প্রবলেম কিন্তু করাবো, যেগুলো জাস্ট এইগুলো করলেই 2 নম্বর পাবো। কারণ এগুলো পড়ে, এই যে মডিউলেশন গুণাঙ্কটাকে বলা হয় আহ বিরূপণাঙ্ক বলা হয়, অনেকে বিরূপণ গুণাঙ্ক বলে, তো যা বলে না বলে, তো বিরূপণাঙ্ক বলে। এই যে বিটা, তাই হবে। দেখো ফর্মুলাটা বলো, এটা হচ্ছে পাতি ভি ম্যাক্স মাইনাস ভি মিন ডিভাইডেড বাই ভি ম্যাক্স প্লাস ভি মিন। তো এটা বিয়োগ করলে এখানে আসবে 25। মানে এটা খুবই সিম্পল, যদি ফর্মুলাটা মনে থাকে। তাহলে এটা হবে 20/30 সমান হচ্ছে 2 দিস ইজ দ্য অ্যান্সার। কিন্তু এটা আমি কেন করালাম, কারণ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা প্রতিটা টেস্ট পেপারে পাতায় পাতায় বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। তাহলে এটা পরীক্ষায় পড়ার চান্স কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, এবং খুব 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 বেশি পরিমাণ এটা পরীক্ষায় পড়ার চান্স রয়েছে। নাম্বার 3, যদি তোমাকে দেখাতে বলে যে দেখাও যে যে কোনো বোর কক্ষপথে, যে কোনো বোর কক্ষপথে স্থিতিশক্তির মান, অবশ্যই ইলেকট্রনের, কারুর তো স্থিতিশক্তি হয়, যে ইলেকট্রন আছে ইলেকট্রনের স্থিতিশক্তির মান গতিশক্তির গতিশক্তির দ্বিগুণ এবং ঋণাত্মক। এটা নিশ্চয়ই প্রমাণ করতে পারবে। কি করে প্রমাণ করবে? যে কোনো কক্ষপথ বলছে মানে এখানে একটা যে কোনো নিউক্লিয়াস নাও জেডি, আর রেডিয়াসটা ধরে নাও এন তম রেডিয়াস ধরে নাও আর এন। তাহলে এখানে ইলেকট্রন যেটা ঘুরছে, সেই ইলেকট্রনটা ভি এন বেগে ঘুরছে, ইলেকট্রনের ভর হচ্ছে এম। তাহলে ইলেকট্রনের এখানে কাইনেটিক এনার্জি আমরা কি লিখতে পারি? হাফ এম ভি এন স্কোয়ার। ইলেকট্রনের পোটেনশিয়াল এনার্জি কি লিখতে পারি? দেখো, ইলেকট্রনের আধান হচ্ছে -e, নিউক্লিয়াসের আধান হচ্ছে +Jd। তাহলে 1/4πε0 +Jd ইন্টু -E/Rn সমান হচ্ছে
জেড স্কোয়ার বাই 4 পাই ইপসাইলন নট ইন্টু আর এন। এবার এই কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশন আমরা লিখলাম, তারপরে আমরা লিখবো এখানে হচ্ছে ইলেকট্রনটা একটা কক্ষপথে ঘুরছে, স্থির কক্ষপথ। স্থায়ী কক্ষপথের কথা বলেছেন কে? বোর বলেছেন স্থায়ী কক্ষপথ। তাহলে নিশ্চয় এখানে যে সেন্ট্রিপেটাল ফোর্স বা কেন্দ্রাতিক বল, যে আকর্ষণ বল, আর কেন্দ্র বহির্ভূত মানে কেন্দ্রাতিক বল যেটা, সেটা তোমার ইলেকট্রিক ফোর্স। তাহলে কেন্দ্রাতিক বল যেটা হয় সেটা হয় এম ভি এন স্কোয়ার বাই আর এন। এটা হচ্ছে কেন্দ্র বরাবর বল, এবং সেটা যোগান দিচ্ছে কে? যোগান দিচ্ছে ইলেকট্রিক ফোর্স। ইলেকট্রিক ফোর্স কত? ম্যাগনিটিউড 1/4 পাই ইপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে Q1 মানে যে ডি, Q2 মানে ই মান মান ধরছে শুধুমাত্র, বাই আর স্কোয়ার মানে হচ্ছে আর এন স্কোয়ার। এখান থেকে দেখতে পাচ্ছি এই আর এন একটা যদি কাটে, এখানে স্কোয়ারের মধ্যে থেকে একটা আর এন কেটে গেলে এখানে নিচে আর এন পড়ে থাকবে। কেন এটা করলাম? তার কারণ এখানে এম ভি স্কোয়ার বাই আর আছে। তাহলে এম ভি স্কোয়ার বা এম ভি এন স্কোয়ার যেটা, সেটা সম্বন্ধে আমি একটা অন্য ইকুয়েশন থেকে পেলাম। এম ভি এন স্কোয়ার সমান পেলাম জেড স্কোয়ার বাই 4 পাই ইপসাইলন নট ইন্টু আর এন, যেটা বেসিক্যালি পোটেনশিয়াল এনার্জি সমান। তাহলে এটা হচ্ছে নেগেটিভ পোটেনশিয়াল এনার্জি। তাহলে এইটার জায়গায় আমরা লিখতে পারি মাইনাস পি। পোটেনশিয়াল এনার্জি যা, তার নেগেটিভ ভ্যালু এটা। তাহলে কাইনেটিক এনার্জি সমান হাফ অফ মাইনাস পি লিখতে পারি। এখান থেকে আমরা লিখতে পারি কাইনেটিক এনার্জি সমান হচ্ছে মাইনাস হাফ অফ পোটেনশিয়াল এনার্জি। তুমি বলবে যে স্যার এই প্রবলেম তো অনেক করিয়েছেন, কেন হাফ অফ পোটেনশিয়াল এনার্জি নয় হাফ হাফ মাইনাস হাফ অফ পোটেনশিয়াল এনার্জি? এই প্রবলেম তো অনেক করিয়েছেন, কেন এটা করালেন? তার কারণ অনেক সময় দেখা যায় যে এটা করতে গিয়ে অনেকে এদিক ওদিক ঘেটে ঘুটে দেয়, কিন্তু প্রমাণ করতে পারে না, চাপে। তো আমি চাই যে তোমাদের এক্সাম রেডি থাকুক, কারণ এটা পরীক্ষায় পড়ার কিন্তু একটা প্রবাবল কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে কাইনেটিক এনার্জি যেটা থাকবে, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস হাফ অফ পোটেনশিয়াল এনার্জি। এন্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট রিলেশন। এবং এখান থেকেই রিলেশন আবার দেখানো যায় যে কাইনেটিক এনার্জি সমান তুমি পেলে মাইনাস হাফ অফ পোটেনশিয়াল এনার্জি, বা বা এখানে লিখতে পারছো পোটেনশিয়াল এনার্জি সমান -2 গুণিত কাইনেটিক এনার্জি, এটা লিখতে পারো। আর টোটাল এনার্জি যেটা সেটা কি হয়? টোটাল এনার্জি হচ্ছে টিই সমান হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি সমান কাইনেটিক এনার্জি, আর পোটেনশিয়াল এনার্জির জায়গায় আমরা লিখতে পারি -2 কাইনেটিক এনার্জি। তার মানে দুটো মিলে হবে মাইনাস কাইনেটিক এনার্জি। কখনো কখনো এই প্রবলেমটা, এই প্রশ্নটাও পড়ে যে অনুপাত কত? কাইনেটিক এনার্জি ইজ টু পোটেনশিয়াল এনার্জি ইজ টু টোটাল এনার্জি, এর অনুপাত কত? কাইনেটিক এনার্জির জায়গায় কাইনেটিক এনার্জি বসাও, পোটেনশিয়াল এনার্জির জায়গায় -2 ইন্টু কাইনেটিক এনার্জি বসাও, আর টোটাল এনার্জির জায়গায় মাইনাস কাইনেটিক এনার্জি বসাও। সো দ্যাট ইজ ইকুয়াল টু 1 is to -2 is to -1. সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোথায় পরীক্ষায় পড়বে সেটা কিন্তু বলা খুব মুশকিল, বাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষার সময় বিভিন্ন জায়গায় পড়বে এবং পড়তে পারে। তো সেগুলো কিন্তু তোমরা দেখো। দেখো এখানে আমরা বিভিন্ন ধরনের প্রবলেম করেছি। এবার আমি একটা প্রবলেম তোমাদের অপটিক্স দিয়ে শুরু করি। কোনো প্রবলেম কিন্তু বাদ যাবে না, এটা আমি বলে দিচ্ছি। যদি এখন ইমিডিয়েট না করি তো পরে আমি করে দেবো, অবশ্যই করবো, প্রত্যেকের প্রবলেম আমি করবো। ধরে নাও এরপর নেক্সট আমি আরেকটা প্রবলেম তোমাদের আলোচনা করবো। নেক্সট নেক্সট হচ্ছে নেক্সট নেক্সট যে প্রবলেমটা আছে, ধরে নাও আমরা আমরা এই প্রবলেমটা আমি তোমাদেরকে এই প্রবলেমটা করিয়েছিলাম যে একটা উভোক্তল লেন্স। দেখো আমি এখানে করার চেষ্টা করছি কি, আমি প্রতিদিনই তাই করবো, যে আমি বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন তুলবো, একবার এদিকে একবার ওদিকে একবার সেদিকে। কখনো মডার্ন ফিজিক্স, কখনো তোমার ইলেকট্রনিক্স, কখনো অপটিক্স, কখনো ফিজিক্যাল, কখনো জিওমেট্রিক্যাল, এই ধরনের বিভিন্ন আহ, তোমাদের ব্রেন গুলো ভালো করে ক্লিক করে, যারা ভালো করে পড়ছো তারা খুব ভালো করে কানেকশন গুলো করতে পারো। একটা উভত্তর লেন্স লেন্স ধরে নাও রয়েছে, সেই লেন্সটা ধরে নাও কথার কথা কাচের। কাচের তাহলে আমরা জানি এটাকে যদি বায়ুতে রাখা হয়,
বায়ুতে রাখলে রাখলে দেখা যায় এর ফোকাস দৈর্ঘ্য ধরে নাও এফ। যদি জলে ডুবিয়ে দিলে এর ফোকাস দৈর্ঘ্য কত হয়? ডাইরেক্ট স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার কেউ দিতে পারবে? কোন একটা লেন্সের ফোকাস দৈর্ঘ্য হচ্ছে এফ, উপবতল হোক আর বা যাই হোক, যে কোনো লেন্স হোক, তার সেটা হচ্ছে কাচের তৈরি, সেটা বায়ুতে যখন রাখছি, সে এফ দৈর্ঘ্যে সে ফোকাস করছে। জলে ডুবিয়ে দিলে সে ফোকাস করবে কত দৈর্ঘ্যে? কি কমে যাবে? তাই বলো, আর কারোর কাছে কোনো নলেজ আছে? একদমই চরম ভুল। এটা আমি 2-3 বার পড়িয়েছি তোমাদেরকে, 2 বার পড়িয়েছি। দিস ইজ দ্য থার্ড টাইম আই এম টেলিং। এটা হচ্ছে মোটামুটি 95 to 100% শিওর এটা পরীক্ষায় পড়বে। শুনে আছিস না পালিয়ে গেছিস? হ্যাঁ, নেই। জলে ডোবালে ফোকাস দৈর্ঘ্য 4 গুণ বাড়ে। 4 গুণ বাড়ে, এটা মনে রাখবে। এটা 100% শিওর। এটার অ্যান্সার কোথা থেকে পাবো? এটার অ্যান্সার আমরা পাবো লেন্স নির্মাতার ফর্মুলা থেকে। লেন্স নির্মাতার সূত্র থেকে আমরা পাবো। আমরা কি জানি? লেন্স নির্মাতার সূত্র থেকে আমরা কি জানি বলো? বিজিত আছো, বলতে পারবে? 1/f সমান 1 μ2 -1 ইন্টু 1/r1 -1/r2, হ্যাঁ কিনা? কোন লেন্সের জন্য? এই লেন্সের জন্য, যার এই দিকের বাঁ দিকের যে কার্ভেচার, তার রেডিয়াস অফ কার্ভেচার ধরে নাও R1, এটা হচ্ছে C1। আর এই যে রেডিয়াস অফ কার্ভে এই দিকে যে কার্ভেচারটা আছে, তার রেডিয়াস অফ কার্ভেচার ধরে নাও এটা হচ্ছে C2, আর তার দূরত্ব ধরে নাও R2। আর বাইরের হচ্ছে μ1 আর ভেতরের হচ্ছে μ2 যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হয়, এই হচ্ছে ফর্মুলা। নাও, যদি আউটসাইড এয়ার হয়, আউটসাইড যদি, এটা আমি 3 বার কেন করালাম, কারণ এইটা পরীক্ষায় শিওর পড়বে, খুব প্রবাবল এবং প্রায় প্রবাবল। হয় এইটা পড়বে, না হলে এরপরে আমি যেটা করাবো সেটা পড়বে। আউটসাইড যদি এয়ার হয়, তাহলে μ1 যেটা আমি ধরেছি বাইরের, সেটা হবে 1। আর μ2 যেহেতু কাঁচ বলে দিয়েছে, তো কাঁচের ক্ষেত্রে আমরা জানি এটা হয় 3/2। আমরা জানি 1.5 হয় কাঁচের ক্ষেত্রে। কাঁচের মিউ হচ্ছে 3/2। তাহলে কাঁচের মানে কি? মাধ্যমের, সেটাকে আমরা μ2 ধরেছি। তাহলে এবার যদি আমরা ফর্মুলাটাকে ইউজ করি পরের কথায়, নিশ্চয়ই তোমরা ফর্মুলাটা লিখেছো, যদি আমরা ইউজ করি ফর্মুলাটা, তাহলে আমরা কি পাবো? 1/f1, ধরো বাতাসে, বায়ুতে 1/f1 সমান 1 μ2 মানে μ2/μ1। 1 μ2 মানে আমরা কি জানি? 1 μ2 মানে হচ্ছে 1 থেকে 2 এ যাচ্ছে, এটা সমান μ2/μ1। এইটা -1 ইন্টু 1/r1 -1/r2। এটা ধরে নাও আমি F1 না লিখে আমরা লিখতে পারি এফ এয়ার লিখতে পারি এখানে। জলে যদি লিখি, তাহলে এখানে এখানে দেখো এটা কি দাঁড়াবে, তাহলে এটা μ2 মানে হচ্ছে 3/2 বাই μ1 মানে বাতাসের 1 লিখলাম না, -1 ইন্টু 1/r1 -1/r2। তারপর 3/2 -1 সমান হাফ ইন্টু 1/r1 -1/r2। দিস ইজ ইকুয়াল টু হচ্ছে 1/f এয়ার। এটা হলো 1 নম্বর ইকুয়েশন। নাও ইন ওয়াটার, জলে যদি আমি ডুবিয়ে দিই, তাহলে বলো তো দেখি, কাঁচে কাঁচে যে রশ্মিটা প্রবেশ করবে, সেটা আগে বাতাস থেকে কাঁচে প্রবেশ করত। এখানে ছিল বাতাস,
আর এটা ছিল কাঁচ। তাহলে বাতাস থেকে কাঁচে রশ্মি প্রবেশ করতো। এখন যদি জলে ডুবিয়ে দিই, তাহলে কোথা থেকে কাঁচে প্রবেশ করবে আলোটা? জল থেকে। তাহলে ফর্মুলা তখন হবে 1/f ওয়াটার সমান হচ্ছে ওয়াটার মিউ প্লাস -1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। এই রেডিয়াস অফ কার্ভেচার তো আর তেবড়ে তুবড়ে যাবে না, ওটা কনস্ট্যান্ট থাকবে। এবার এটার ফর্মুলা হচ্ছে, যেমন এটা 1 μ2 লিখলে μ2/μ1 লিখলাম, এটা লিখবো মিউ গ্লাস বাই মিউ ওয়াটার -1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। তাহলে মিউ গ্লাস মানে কত? কাচের 3/2। জলের কত হয়? 4/3। তাহলে বসিয়ে দিই। তাহলে 3/2 বাই 4/3 -1, তাহলে 1/f ওয়াটার সমান হচ্ছে 3/2 বাই 4/3 -1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। তাহলে এটা ভগ্নাংশের ভাগ উল্টে যায়, 9/8 -1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। তাহলে সমান হচ্ছে 1/8 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। নাও এইটা হচ্ছে 1/f ওয়াটার। এটা 2 নম্বর ইকুয়েশন। তাহলে 1 আর 2 থেকে যদি আমরা ব্যবহার করি, 1 এবং 2 থেকে আমরা কি লিখতে পারি? 1/f এয়ার বাই 1/f ওয়াটার সমান হচ্ছে, এই পার্টটা দেখো একই আছে, তাহলে হাফ বাই 1/8, তাহলে হচ্ছে 8/2 সমান হচ্ছে 4। ভগ্নাংশের ভাগ উল্টে গেলে এখানে হবে আবার এফ ওয়াটার বাই এফ এয়ার। তাহলে এফ ওয়াটার বাই এফ এয়ার সমান হবে 4। তাহলে এফ ওয়াটার সমান 4 ইন্টু এফ এয়ার। এফ ওয়াটার সমান 4 ইন্টু এফ এয়ার। তাহলে ফোকাস 4 গুণ বেড়ে গেল। আমার এটা এটা কিন্তু যেহেতু আমি দুবার করেছিলাম তোমাদের, সেই জন্য এটা কিন্তু আমার বলার উদ্দেশ্য ছিল না, কিন্তু দেখলাম এটাতেই গোড়ায় ছয়টির বলদ আছে। তো এর পরেরটা আমি করাতাম। এবার এবার প্রশ্ন হচ্ছে আমার এটাই, যে এই যে ফোকাস দৈর্ঘ্য 4 গুণ হয়ে গেল, তাতে লেন্সটা কমজোরি হলো না বেশি স্ট্রং হলো? তাহলে প্রশ্ন এবার এখানে, তাহলে এখানে আমরা দেখতে পেলাম 4 গুণ হলো। তাহলে প্রশ্ন এবার আমার অ্যাকচুয়াল প্রশ্নতে আমি আসছি। প্রশ্ন হচ্ছে যে বাতাস থেকে জলে ডোবালে, বাতাস থেকে জলে ডোবালে ডোবালে লেন্সের ফোকাস দৈর্ঘ্য, ফোকাস দৈর্ঘ্য 4 গুণ হয়ে যায়। কোন লেন্সের? কাঁচ লেন্সের। যদি ওটা কাঁচের হয়, অন্য কিছু হলে হবে না, কিন্তু কাঁচের 4 গুণ হয়ে যায়। তো প্রশ্ন হচ্ছে, তাহলে লেন্সের কার্যক্ষমতা কি বাড়লো না কমলো? বাড়লো না কমলো? আর সবারই অ্যান্সার কি হতে পারে? বাড়লো না কমলো? কমবে। অবশ্যই ঠিক, অবশ্যই সবাই ঠিক বলেছো, কমবে। তার কারণ লেন্সের কাজ হচ্ছে ফোকাস বা ডিফোকাস করা। যে লেন্স যত স্ট্রং, তার ফোকাস দৈর্ঘ্য তত কম হবে। তাহলে স্ট্রঙ্গার লেন্স মানেই হচ্ছে লেস এফ। এফ যত কম তত স্ট্রং। এখানে এখানে এফ বাড়ছে, তাহলে এখানে এখানে এফ বাড়ছে, তার মানে হচ্ছে লেন্স উইকার হলো। এগুলো বুঝতে হবে। এবার প্রশ্ন আমার অন্য। এবার প্রশ্ন হচ্ছে, এমন কি কিছু কন্ডিশন করা যায় যেখানে কোনো তরলে কাঁচের লেন্সকে ডুবিয়ে দিলে, যেটা পরীক্ষায় পড়বে, এমন কি কিছু করা যায় যেখানে কাঁচের লেন্সকে কোনো একটা তরলে ডুবিয়ে দিলে সেটা বাতাসে ছিল উত্তল, তরলে হয়ে গেল অবতল? নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে, বাতাসে কাঁচের তৈরি একটি
কাঁচের তৈরি একটি লেন্স, মনে করি উত্তল লেন্স হিসেবে তোমার কাজ করে। একটি তরলে ডোবানোর ফলে তা অবতল লেন্সের ন্যায় আচরণ করে। প্রশ্ন হচ্ছে, এমন কি সম্ভব? না, একদম বলো। ভেরি গুড, একদম অ্যাবসলিউটলি কারেক্ট। দেখো, আমরা দুক্ষেত্রে আমাদের প্রিভিয়াসটা যদি তুমি দেখো, এখানে যে প্রশ্নটা অ্যান্সার দিল যে তরলের প্রতিসরাঙ্ক, এখানে দেখো জল বলিনি, একটি তরল বলেছি। তাহলে গল্পটা লুকিয়ে আছে ওই তরলে। কারণ জলে যদি ডুবিয়ে দিই তাহলে তো ফোকাল লেন্থ 4 গুণ হবেই। সে হয়তো উত্তল থেকে একটু কম উত্তল হলো, কিন্তু তবুও তো সে উত্তল থাকবে, মাইনাস তো আর এলো না। তাহলে মাইনাস আসতে গেলে কেন মাইনাস এলো না? তখন প্রিভিয়াস প্রবলেমে এখানে ছিল বাতাস, প্রথমে ছিল বাতাস, এটা ছিল কাঁচ। তাহলে বাতাসের হচ্ছে মিউ, বাতাস এয়ার, এটা হচ্ছে 1। মিউ গ্লাস যেটা, সেটা হচ্ছে 3/2, 3/2 মানে 1.5, এটা হচ্ছে বাতাসে। এবার যদি জলে যদি ডুবিয়ে দিই এটাকে, তখনও দেখো জলে যদি ডুবিয়ে দিই তাহলে জল হচ্ছে তো 1.33, আর এইটা হচ্ছে 1.5, তাও তো এটা ঘনমাধ্যম। তাহলে বাতাস সাপেক্ষে কাজ যেমন ঘনমাধ্যম, তো জল সাপেক্ষেও কাজ ঘনমাধ্যম। কিন্তু এমন পরিস্থিতি যদি আমি তৈরি করে দিই যেখানে যেখানে বাইরের প্রতিসরাঙ্কটা, যেটা জল হিসেবে আমরা নিয়েছি, সেই যে তরলটা, তার প্রতিসরাঙ্ক যদি বেশি হয়ে যায়, তাহলে লেন্স মেকার ফর্মুলার ক্ষেত্রে এটা সম্ভব। এটা অবশ্যই সম্ভব। সম্ভব কখন? যদি তরলের প্রতিসরাঙ্ক বেশি হয়, তরলের প্রতিসরাঙ্ক কাঁচের তুলনায় বেশি হয়। তাহলে এই ক্ষেত্রে কোন জায়গাকার লেন্স মেকার ফর্মুলার কোন জায়গাটায় চেঞ্জ হবে? দেখি তো, লেন্স মেকার ফর্মুলা আবার লিখি। লেন্স মেকার ফর্মুলা ছিল 1/f, যে লেন্সটা আমরা তৈরি করেছি তার ফোকাস দৈর্ঘ্য সমান 1μ2 মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। এবার বলো তো দেখি, বাতাস থেকে তরলে ডোবালে কোন অংশটা চেঞ্জ হবে? ডান পক্ষে। বাম পক্ষ তো রেজাল্ট, ডান পক্ষ হচ্ছে কারণ। এটা হচ্ছে কারণ, আর এটা হচ্ছে ফলাফল। ফোকাল লেন্থটা হচ্ছে ফলাফল। আমি যে ফোকাল লেন্থের চশমা চাই, সেগুলো তৈরি করতে গেলে কার্ভেচার চেঞ্জ করব আর মিউ চেঞ্জ করব। এগুলো হচ্ছে কারণ, এটা হচ্ছে ফলাফল। তাহলে দেখো, বাতাস থেকে তরলে গেলে রাইট হ্যান্ড সাইডের কোন অংশটা চেঞ্জ হয়? এই পুরো অংশটা। ভেরি গুড, শুধু মিউ নয়, ভেরি গুড, 1μ2 - 1, এই অংশটা চেঞ্জ হয় কেন? তার কারণ এই অংশটা মানে হচ্ছে μ2/μ1 -1। তার মানে এইটা হচ্ছে মিউ গ্লাস, এটা মিউ সারাউন্ডিং। তাহলে এইটা হচ্ছে মিউ গ্লাস বা মিউ লেন্স, বা এটা হচ্ছে মিউ সারাউন্ডিং, পরিপার্শ্ব, -1। এবার দেখো তো, কখন এটা পজিটিভ হবে? এই পার্টটা তো যা হওয়ার তাই হবে। ধরে নাও ওটা পজিটিভ, তাহলে ও জলে ডোবালেও পজিটিভ, জল থেকে উপরে তুললেও পজিটিভ, ওকে বাকি দিলেও পজিটিভ। যাই হোক, যতক্ষণ পর্যন্ত না লেন্সটাকে তুমি ডিফর্ম করছো বা লেন্সের সারফেস গুলোকে তেবড়ে তুবড়ে দিচ্ছ বা কেটে ফেটে দিচ্ছ, ততক্ষণ পর্যন্ত 1/r1 মাইনাস 1/r2 ফিক্সড। কিন্তু ওই একই তৈরি লেন্সকে যদি বিভিন্ন মাধ্যমে তুমি নিয়ে যাও,
তাহলে সেক্ষেত্রে এই পার্টটা একই, মিউ টুটা একই, মিউ ওয়ানটা চেঞ্জ করছে, সেটা তুমি ঠিক বলেছো। যে বলেছো মিউ ওয়ান চেঞ্জ করছো, দিস ইজ ভেরি গুড। মিউ ওয়ান তুমি চেঞ্জ করছো, কিন্তু মিউ ওয়ান চেঞ্জ করা মানে সারাউন্ডিং তুমি চেঞ্জ করছো। এই সারাউন্ডিংটা দেখো, যদি লেন্সের চেয়ে কম হয়, তাহলে এই পার্টটা সবসময় পজিটিভ থাকবে। কিন্তু কিন্তু যদি হয় এখানে মিউ সারাউন্ডিং যদি লেন্সের চেয়ে বেশি হয়ে যায়, তাহলে এইটা হয়ে যাবে ভগ্নাংশ, -1 মানে নেগেটিভ হয়ে যাবে। তাহলে চেঞ্জ তো এই পার্টটা হয়, এই চেঞ্জটা শুধু ভ্যালু কম বেশি হয় তা নয়, এটা পজিটিভ নেগেটিভও করে দিতে পারে। তাহলে এই যে অংশে চেঞ্জ হয় বলছি, এটা শুধু ভ্যালু কম বেশি হয় তা নয়, এটা পজিটিভকে নেগেটিভ, নেগেটিভকে পজিটিভও করে দিতে পারে। তার ক্ষেত্রে শর্ত কি? শর্ত হচ্ছে লেন্স যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি তার যা মিউ, তার তুলনায় সারাউন্ডিংস এর যে ম্যাটেরিয়াল সেটা যদি প্রথম ক্ষেত্রে বেশি থাকে, পরের ক্ষেত্রে যদি কমে যায়, তাহলেও সিগনেচার চেঞ্জ হবে। বা প্রথম ক্ষেত্রে যদি নেগেটিভ থাকে, পরের ক্ষেত্রে মানে প্রথম ক্ষেত্রে যদি কম থাকে, পরের ক্ষেত্রে বেশি হয়, তাহলেও কিন্তু পজিটিভ থেকে নেগেটিভ হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমরা যখন গ্লাস এর কথা আলোচনা করছি আর ওয়াটারের কথা আলোচনা করছি, তখন আমরা দেখতে পাচ্ছি এই যে 1 μ2 - 1, এই পার্টটা কত দাঁড়ালো? এটা আমাদের দাঁড়িয়েছিল 1/8। তো দিস ইজ পজিটিভ। কিন্তু যদি এমন হয়, যে এমন যদি হয় μ1 সমান ধরে নাও কথার কথা 1.7, লেট ধরছি, তাহলে সেক্ষেত্রে 1 μ2 যেটা -1, সেটা হবে μ2 মানে মিউ গ্লাস বাই μ1 মানে এইটা যেটা ধরেছি -1। তাহলে এখানে তো 1.5/1.7 হয়ে যাচ্ছে -1। তাহলে এটা তো একের চেয়ে কম, তাহলে এটা হয়ে গেল নেগেটিভ। এই নেগেটিভটা কিন্তু এই পজিটিভ থেকে নেগেটিভে দেখো চেঞ্জ হয়ে গেল। তাহলে যদি এই পজিটিভ থাকার জন্য উত্তল হয়, তাহলে ফোকাস দৈর্ঘ্য নেগেটিভ হওয়ার জন্য এটা অবতল হবে, অবতল হতেই পারে। তো দিস ইজ দা, বোঝা গেল? প্রত্যেকে একটু আওয়াজ ফাওয়াজ দাও। এই ধরনের ঠান্ডা কিন্তু সহজ সহজ প্রবলেম পড়বে। দিস আর ভেরি ইজি, যদি তুমি না ভয়ে চাপ খেয়ে যাও। এভরিথিং ইজ ইজি, খালি তোমাকে সুতোটা ধরতে হবে। তোমাকে একটা উলের তৈরি করা, যেগুলো মায়েরা ছোটবেলায় দেখবে যে উল টুল বানিয়ে হাত মোজা, তারপর ধরো সোয়েটার ফুইটার বানায়, সেখানে একটা বিভৎস একটা জড়ানো উল থাকে। এবার যদি উলটাকে বলা হয় যে এটাকে ছোট্ট করে সব সুতোগুলো বার করো, তখন যদি তুমি টানাটানি করে যাও, তাহলে কিন্তু ওখানে ফাঁস লেগে যায়। সেটা কিন্তু বুদ্ধি দিয়ে টুক 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 করে বার করতে হবে। এনিওয়ে, নেক্সট হচ্ছে একটা প্রবলেম করি। এই এই একই ধরনের প্রবলেম করি। একটি কাচের উত্তল লেন্সের ক্ষমতা, প্রবলেমটা তোমার তোকো। একটি sorry, একটি কাচের উত্তল লেন্সের ক্ষমতা সমান হচ্ছে 10 ডায়োপ্টার। যখন যখন এই লেন্সটিকে যখন এই লেন্সটিকে সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে একটি তরলে নিমজ্জিত করা হলো, নিমজ্জিত করা হলো তখন তখন এটি এটি 50 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের 50 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল লেন্সের মতো একটি অবতল লেন্সের মতো মতো কাজ করে। প্রশ্ন বলছে তরলটির প্রতিসরাঙ্ক কত?
তুমি তাহলে প্রবলেমটা লিখে নাও, ফটাফট ফটাফট করবো। তারপর চোখের প্রবলেম করবো। তাহলে দেখো কি বলেছি, আমি একটু শুরু করি। তোমরা যারা করছো তারা করতে পারো, আমিও একটু শুরু করি। এটা হচ্ছে একটি কাঁচের উত্তল লেন্স। প্রথম বলেছে কি, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জায়গা দেখো, কাঁচের উত্তল লেন্স ছিল, ক্ষমতা 10 ডায়াপ্টার, কোথাও বলেনি মানে বাতাসে। তারপর বলেছে ওই লেন্স থেকে সম্পূর্ণভাবে একটি তরলে, জল ফল বলে দেয়নি কিন্তু। লিকুইড মানেই যে জল তা নয়, লিকুইড কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে। তখন 50 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল লেন্স হয়ে গেল। তার মানে আমরা যে আগের ডিসকাশনটা করলাম সেরকম হয়েছে। তাহলে ছিল প্রাথমিকে উত্তল, তরলে নিমজ্জিত অবস্থায় অবতল। এই হলো ফান্ডা। প্রাথমিকে উত্তল যদি বলে, তাহলে এফ ছিল পজিটিভ, তাহলে এফ কত, F1 সমান কত? আমাদের এখানে পাওয়ার বলে দিয়েছে। আমরা তো জানি যে পাওয়ার সমান হচ্ছে 100/F1, যদি সেন্টিমিটারে হয়। যদি সেন্টিমিটারে ক্যালকুলেট করি, এখানে দেখো 50 সেন্টিমিটার বলেছে, তাহলে সেন্টিমিটারেই ক্যালকুলেট করি। তাহলে 100/10, এত সেন্টিমিটার, 10 পাওয়ার বলেছে যেহেতু, তারপরে প্রথমে ছিল 10 সেন্টিমিটার হচ্ছে তার ফোকাস দৈর্ঘ্য। নাও এখন কত, নাও এখন বলে দিয়েছে 50 সেন্টিমিটারের অবতল। অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য কেমন হয় গো, পজিটিভ না নেগেটিভ? ভেরি গুড। উত্তল লেন্সের ক্ষেত্রে হয় পজিটিভ, অবতল লেন্সের হয় নেগেটিভ। তাহলে F2 সমান -50 সেন্টিমিটার। তাহলে ছিল +10, হলো -50 সেন্টিমিটার। তাহলে বলো তো দেখি, এখানে বাতাসে থাকাকালীন উত্তল লেন্সের যে কাঁচ ছিল, কাঁচের তো আমরা জানি প্রতিসরাঙ্ক 1.5। তাহলে তরলে ডুবিয়ে দিয়েছে, তার ক্ষেত্রে -50 সেন্টিমিটার যেহেতু হয়ে গেছে, তাহলে তরলে প্রতিসরাঙ্ক সম্বন্ধে তোমাকে যদি বলে যে শিওর শট একটা কিছু বলো, তাহলে তুমি কি বলবে, এর প্রতিসরাঙ্ক কত হতে পারে? তরলটির প্রতিসরাঙ্ক কত হতে পারে? 100% তুমি শিওর বলবে। গ্রেটার দেন লেস দেন দিয়ে যদি জিজ্ঞেস করে কি বলবে? অবশ্যই 1.5 এর চেয়ে বেশি হবে। এবং বিশ্বাস করবে না, প্রবলেম গুলো যেগুলো পরীক্ষার সময় থাকে নিট জয়েন্ট এন্ট্রান্সে, সেখানে 1.5 এর বেশি একটাই অপশন থাকে। তো যারা একদম বুদ্ধি যাদের কম, যারা টিউব লাইটের মতো জ্বলে, এবং যারা অ্যাপ্লিকেশন অফ ব্রেন থাকে না, তারা ক্যালকুলেশন করবে। পরীক্ষার সময় তোমাদের এইচএসএ পরীক্ষার সময় পড়লে তোমাকে ক্যালকুলেশন করেই দেখাতে হবে। কিন্তু তাড়াতাড়ি করতে গেলে তখন তোমাকে বুদ্ধিটা কাজে লাগাতে হবে, যে কোনটা 1.5 এর চেয়ে বেশি। জাস্ট একটা অপশন থাকলে চোখ বন্ধ করে সেটাকে গোল করে দাও, তোমার ক্যালকুলেশন করার দরকার নেই। কারণ তোমার যে আগে তুমি ক্যালকুলেশন করে যে কনফিডেন্স পেয়েছো, সেই কনফিডেন্সটা তোমাকে আরেকটু এগিয়ে নিয়ে যাচ্ছে অন্যদের তুলনায়। কিন্তু আমাদের এখানে কি করতে হবে, লেন্স মেকার ফর্মুলা ইউজ করতে হবে। তো করি। তাহলে দেখো, প্রাথমিক ক্ষেত্রে ফার্স্ট কেস যেটা যেটা আমরা বলবো, সেই ফার্স্ট কেসে হচ্ছে 1/F1 সমান μ2/μ1, মিউ এআর -1 ইন্টু 1/r1 -1/r2। সেকেন্ড কেসে সেকেন্ড কেসে 1/F2 সমান μ2/μ এটা জানি না, এটা বার করতে হবে। এটা নির্ণেয়, এটা হচ্ছে নির্ণেয়, -1 ইন্টু 1/r1 -1/r2। মজার বিষয় দেখো তো, কত
5/3 ঠিক 1.67 ঠিক তাই দিয়েছে। তাহলে এখানে F1 সমান দিয়েছে 10 সেন্টিমিটার, F2 সমান দিয়েছে -50 সেন্টিমিটার, মিউ2 সমান বলে দিয়েছে কাঁচ 1.5, এখানেও তাই এখানেও তাই, কাঁচের তৈরি যেহেতু। মিউ এআর সমান হচ্ছে 1, আর এটা নির্ণেয়। ভাগ করে দেবে 1 আর 2, এই 1 ডিভাইডেড বাই 2 করে দেবে ইকুয়েশন। তাহলে এখানে পাবে F2/F1, এখানে ভ্যালু বসিয়ে দিবে সমান, এখানে এগুলো বসিয়ে দিয়ে তুমি ক্যালকুলেট করে চেষ্টা করবে মিউ নিউ সমান কত। এটা সিম্পল ক্যালকুলেশন, এটা আমি একদমই করে দিতাম না, তোমাদের হোমওয়ার্ক দিতাম। মিউ নিউ সমান তুমি পাবে 5/3 মানে 1.67। এগুলো তো খুব প্রবাবল কোশ্চেন, খুব সম্ভাব্য প্রশ্ন, তার জন্য আহ এগুলো তোমাদেরকে করাচ্ছি, মনে রাখবে। তাহলে লেন্স নির্মাতার ফর্মুলা দেখতে পাচ্ছ কত ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে আহ, একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন করছে যে একটি সমতলতল লেন্সের সমতলটিকে রূপোর প্রলেপ দিয়ে আবৃত করলে কার্যকর ফোকাস দৈর্ঘ্য কত হবে? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, একটি সমতলোত্তল লেন্সের সমতল পৃষ্ঠে রূপার প্রলেপ দিলে লেন্সটির ক্ষমতা, লেন্সটির ক্ষমতার কি পরিবর্তন হবে, বা ফোকাস দৈর্ঘ্যে কি পরিবর্তন হবে? ক্ষমতার পরিবর্তন যেমন হবে ফোকাস দৈর্ঘ্য তার অনন্য হবে, কারণ আমরা জানি এই ক্ষমতা আর ফোকাস দৈর্ঘ্য হচ্ছে 100/f যদি সেন্টিমিটারে হয়, এত ডায়াপ্টার, বা পি সমান 1/f যদি তুমি মিটারে লেখো, তাহলে এত ডায়াপ্টার। সো দে আর অনন্য। পি ইজ পাওয়ার, পাওয়ার পি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এফ। তাই এটা হচ্ছে প্রশ্ন যে এক পৃষ্ঠ রূপার প্রলেপ দিলে কি হয়। রূপার বা পারদের প্রলেপ দিলে সেই পাতটা কি হয়ে যায় জানো? সেই পৃষ্ঠটা কি হয়? রূপার প্রলেপ বা পারদের প্রলেপ দিলে সেই পৃষ্ঠটা কি হয়? তার মানে কি হবে? সেই পাটটা তোমার, সেই পাটটা অস্বচ্ছ হয়ে যাবে। তাহলে ওটা তো এক একদিকটা লেন্স আবার একদিকটা প্রতিফলক করে দিল, তার মানে তাহলে লেন্স প্লাস প্রতিফলক হলো। এই ক্ষেত্রে কি হবে ক্যালকুলেট করে বলতে পারবে? মা গো মা। এটা তোমাদের হটসে রয়েছে, যেহেতু হটসে রয়েছে এটা আমি ডিসকাস করে দিচ্ছি আমি মিনি। এখানে যেটা হবে, এই পার্টটা ক্যালকুলেশনটা তোমরা করবে। এটা ধরে নাও ক্লিন, এটা দুই পাশে কোনো নো নো প্রলেপ, এখানে এর ফোকাস দৈর্ঘ্য ধরে নাও, ফোকাস হচ্ছে এফ যদি হয়, তাহলে প্রমাণ করে দেখাবে উইথ প্রলেপ যদি হয়, এদিকে যদি প্রলেপ থাকে, কিন্তু প্রলেপটা বুঝতে পারছো এখানে যদি প্রলেপ থাকে, প্রলেপটা কিন্তু তোমার সমতল পৃষ্ঠে, তাহলে সেক্ষেত্রে ফোকাস হয় f/2। তার মানে পাওয়ার, এখানকার পাওয়ার যদি হয় পি, এখানে পাওয়ার হবে 2p।
তাহলে মোর স্ট্রং এখান থেকে পড়ে দিলে মোর স্ট্রং লেন্স হয়ে যাচ্ছে। কেউ আমাকে ফিলিংস দিয়ে বলতে পারবে যে কেন বেশি স্ট্রং হচ্ছে? জাস্ট ফিল করে বলতে পারবে যে এখানে ফিল দিয়ে বলতে পারবে যে কেন আরো বেশি স্ট্রং হচ্ছে? এখানে তো এরকম করে আলো এলে তো বেরিয়ে যেত। এই আলো পড়লো ধরো না এই গিয়ে এই বেরিয়ে যেত, কিছু হতো না। এখানে কেন আরো স্ট্রং হচ্ছে ফোকাস? ছবি এঁকে দেখো, এখানে এই গিয়ে এই যেমন বেরোতো, বেরোনোর পর সে রিফ্লেক্ট করে আবার সে এইদিকে আসবে। তার মানে এ কিন্তু উভত্তল লেন্সের মতো আচরণ করছে। তার মানে এইটা হচ্ছে সিম্পল এরকম, এটাকে আমরা ভাবতে পারি এরকম, কিন্তু এইটা আবার এদিকেই আছে, বাম দিকেই দুটো লেন্স আছে। দুবার এখানে প্রতিসরণ হচ্ছে, দুবার লেন্সের কাজ হচ্ছে। তাহলে এক্ষেত্রে দুইবার উত্তল লেন্সের কাজ, উত্তল লেন্সের দুইবার, শুধু উত্তল বলবো না, সমতলোত্তল, সমতলোত্তল লেন্সের কাজ। তাহলে সমতল উত্তল মানে হচ্ছে উভত্তল। তার মানে বেসিক্যালি এটা উভত্তল লেন্সের কাজ করবে, উভত্তল লেন্সের কাজ করবে। এটা ম্যাথমেটিক্যাল প্রমাণটা তোমাদের মতো কাজ করবে। তো ম্যাথমেটিক্যালটা তোমাদের হোমওয়ার্ক। কেন হোমওয়ার্ক রাখলাম? তার কারণ হচ্ছে এটা যেহেতু হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, সেই জায়গা থেকে তোমরা করবে, করার সঙ্গে সঙ্গে তোমরা আশেপাশের কিছু প্রশ্নও কিন্তু করে নেবে। তার জন্যই দিলাম। শুধু যদি আমি এখানে লিখে দিই তাহলে শুধু এইটাই থেকে যাবে। এনিওয়ে, নেক্সট প্রশ্ন। একটি পর্দা থেকে একটি বস্তুকে ডি দূরত্বে রাখা হলো। একটি উত্তল লেন্স পর্দায় একটি স্পষ্ট প্রতিবিম্ব গঠন করে। এদের মধ্যে রাখা পর্দায় বস্তুটির স্পষ্ট প্রতিবিম্ব সৃষ্টি করে। ঠিক গঠন করে। পর্দার দিকে আরো এক্স দূরত্ব গেলে আবার সুস্পষ্ট প্রতিবিম্ব গঠন করে। প্রমাণ করো প্রতিবিম্ব দুটির আকারের অনুপাত d মাইনাস এক্স বাই ডি প্লাস এক্স হোল স্কোয়ার। প্রশ্ন। একই প্রবলেম যেটা আমি অনেকবার তোমাদের করেছি, সেই একই প্রবলেম তোমাদের করাচ্ছি। দিস ইজ ভেরি ইজি, তোমরা জানো। এবং এই প্রবলেমটা তোমাদের বারবার করাচ্ছি। ভাবে যে কেন প্রবলেমটা করাচ্ছি, কারণ এই যে জায়গাটা থেকে যেখানে একটা উত্তল লেন্স আছে বস্তু এবং পর্দার মধ্যে, সেখানে বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু সেখানে আমরা বলেছিলাম কি কি জিনিস থাকে। অনেকগুলো ফর্মুলা থাকে, যেমন ফোকাল লেন্থ বার করতে দেয়, কখনো 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 দূরত্ব বার করতে দেয়, ফোকাল লেন্থ বার করতে দেয়, এক্স এর মান বার করতে দেয়। তো
তো এই সমস্ত জিনিসগুলো থেকে কিন্তু এখানে পরীক্ষায় কিন্তু প্রশ্ন একখানা আসবেই আসবে। কোনটা? যে এইখানে বস্তু, মধ্যে উত্তর লেন্স, আর এইটা হচ্ছে পর্দা। এইখানে ধরে নাও এখানে থাকার জন্য একটা প্রতিবিম্ব সৃষ্টি হলো, আবার এটাকে এক্স দূরত্ব সরিয়ে দিয়ে আবার আর একখানা এখানে প্রতিবিম্ব সৃষ্টি হলো। তাহলে বস্তুর তো একটা আকার ছিল আই, প্রথমে এর হলো ধরে নাও I1, এর হলো I2, তাহলে I1/I2 সমান তোমার চেয়েছে এইটা, জিজ্ঞাসা করেছে। এটা তোমরা কিন্তু পড়ে আমাকে অবশ্যই পাঠিও, তাও তোমাদেরকে আমি একটু হিন্ট দিই। হিন্ট দেখো, আমরা জানি এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যে এই যে একটা বস্তু আছে, একটা লেন্স আছে, আর পর্দা আছে, এর ক্ষেত্রে এইটা যদি ইউ হয়, এটা যদি ভি হয়, আর এই টোটাল ডিস্টেন্সটা যদি ডি হয়, তাহলে সেক্ষেত্রে ইউ এর দুটো মানের জন্য আমরা প্রতিবিম্ব পাই। আমি আর বেশি বেশি ডিটেলসে যাচ্ছি না। সেই দুটো মান আমরা কি পেয়েছি? একটা পেয়েছি, বলতে পারবে কেউ ডি প্লাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4df/2। আরেকটা কি পেয়েছি? ডি মাইনাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4df/2। এবং এই u1 মাইনাস u2 কে আমরা ধরে নিয়েছি এখানে দেওয়া আছে x। প্রথমে এই ডিস্টেন্সটা u1, পরে যে দূরত্বটা সেটা হচ্ছে u2, এই ডিস্টেন্সটা হচ্ছে x দূরত্ব সরালে। সেটা যদি আমরা এখান থেকে করি, তাহলে আমরা পাবো এইটা ডি, ডি কেটে যাবে, এটা মাইনাস, এটা মাইনাস মাইনাস প্লাস হবে, আর 2 হবে, 2 2 কেটে যাবে, রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4df করে থাকবে, and that is equal to x। এবার x পাওয়ার পর আমি u1 একটা পেলাম, u1 আমার জানা, তখন v1 আমার জানা, আর u2 যখন পাবো তখন v2 আমার জানা। এটা হচ্ছে তখন v2, এটা v2, এটা হচ্ছে v1। u1 এর করেসপন্ডিং হবে v1, যেখানে u1 প্লাস v1 সমান হবে d, দূরত্ব তো ফিক্সড। আর পরে u2 প্লাস v2 সমানও হবে d। এবং এই দুটো থেকে যেহেতু u1 এর মান আমি পেলাম, u1 সমান পেলাম d প্লাস রুট ওভার অফ d স্কোয়ার মাইনাস 4df/2, এরকম পেলাম। এই d স্কোয়ার মাইনাস 4df/2 টাকে আবার পেলাম x, এক্ষুনি দেখলাম x সমান পেলাম রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4df। তাহলে এখানে x বসাচ্ছি, তাহলে u1 সমান হবে d প্লাস x/2। তাহলে u2 সমান কত হবে? d মাইনাস u1, সরি এটা পেলাম u1, তাহলে কনফিউজ হয়ে যাবে না, এটা হচ্ছে u1, তাহলে u1, তাহলে v1 সমান কত হবে? d মাইনাস u1 সমান হবে d মাইনাস d প্লাস x/2, তার মানে হবে d মাইনাস x/2। এটা হলো প্রথম ক্ষেত্রে। তাহলে সেই ক্ষেত্রে m সমান কত হবে? m1 সমান আমরা জানি i1/i সমান আমরা জানি v1/u1 হয়। তাহলে v1 মানে কত? d মাইনাস x/2, u1 মানে কত? d প্লাস x/2। তার মানে এখানে পেলাম d মাইনাস x/d প্লাস x, এটা পেলাম m1। সেকেন্ড কেসে, সেকেন্ড কেস যেটা, সেটা আমরা জানি u2 যেটা হয় সেটা হচ্ছে এখানে মাইনাস হয়, তার মানে d মাইনাস x/2, তাহলে v2 টা তখন হবে d প্লাস x/2। তাহলে তখন m সমান হবে v2/u2 সমান হচ্ছে d প্লাস x/d মাইনাস x। আর এইটা সমানই হবে তোমার i2/i1, i2/i। তাহলে দেখো, এখানে যদি আমার এটা 1 নাম্বার হয়, এটা যদি 2 নাম্বার হয়, তাহলে i1/i সমান পেলাম মাইনাস এটা, i2/i সমান এটা পেলাম। তাহলে 1/2 যদি আমি করি, তাহলে আমি পাবো i1/i2, কারণ বাই আইটা কেটে যাবে,
তখন আমি I1 বাই I2 পাবো d মাইনাস এক্স বাই ডি প্লাস এক্স এর হোল স্কয়ার। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক সেদিক করে জিজ্ঞাসা করবে। তো কখন কি পড়বে তার কোনো পাত্তা ঠিক নেই, কিন্তু কোনো না কোনো একটা কিন্তু প্রশ্ন পড়বেই পড়বে। এই সংক্রান্ত আরেকটা প্রশ্ন আছে, যেটা থিওরি মাঝে মাঝে পড়লেই 3 নাম্বার। এগুলো পড়লেই 3 নাম্বার, এবং এগুলো হচ্ছে পাতি ক্লাস 8, 9 তোমার অ্যালজেব্রা ছাড়া আর কিছু নয়। এই সংক্রান্ত সিমিলার সিমিলার থিওরি একই জায়গাকার, সেটা হচ্ছে সেই একই কেস। যদি ধরে নাও তোমার বলে, কোনটা যদি আমি গুছিয়ে বলি, যে আহ, এক্ষেত্রে এক্ষেত্রে প্রথম এখানে এখানে প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে যদি বিবর্ধন M1 এবং M2 হয় যথাক্রমে M1 এবং M2 হয়, তবে তবে দেখাও f সমান লেন্সের ফোকাস দৈর্ঘ্য বার করতে বলেছে। লেন্সের ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। ফোকাস দৈর্ঘ্য f সমান হচ্ছে x বাই 1/m2 minus 1/m1. So this is also another kind of formula. So যা বার করতে দেবে তোমাদের কিন্তু করতে হবে, বুঝছো ব্যাপার? তো এখানে খুবই ইজি এটা প্রমাণ করা। ক্ষেত্রে আমরা বার করলেই পেয়ে যাবো। এটা স্পেশাল শুধুমাত্র আমরা লেন্সের ফর্মুলা থেকে এটা বার করব। লেন্সের ফর্মুলা থেকে আমরা বার করবো। লেন্সের যে ফর্মুলা, সেটা হচ্ছে উত্তল লেন্সের ক্ষেত্রে সব পজিটিভ হয়ে যায়। তাহলে 1/, প্রথম ক্ষেত্রে ফার্স্ট কেসে আমরা লিখবো, ফার্স্ট কেসে হচ্ছে V1 U1 থাকে, আর ফোকাল লেন্থ তো f থাকবে। উত্তল লেন্স যেহেতু, এফটা হচ্ছে তোমার পজিটিভ, ইউটা বাঁ দিকে বলে হচ্ছে ইউ হচ্ছে নেগেটিভ, আর ভি ডান দিকে হয়েছে মানে হচ্ছে ভি পজিটিভ। দুই ক্ষেত্রেই তাই, ফার্স্ট কেসেও তাই, সেকেন্ড কেসেও তাই। লেন্সের ফর্মুলা কি? 1/v মাইনাস 1/u সমান 1/f, কিন্তু ইউটা হচ্ছে নেগেটিভ, তাহলে মাইনাস মাইনাস হবে প্লাস। তাহলে 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। এবার উত্তল লেন্সের জন্য ইউ হচ্ছে নেগেটিভ, এফ হচ্ছে পজিটিভ, ভি এক্ষেত্রে পজিটিভ। তাহলে সব ক্ষেত্রে পজিটিভ যদি হয়, তাহলে এখানে লিখবো 1/, এখানে লিখবো ভি সমান হচ্ছে V1, ইউ সমান হচ্ছে মাইনাস U1, আর এফ সমান হচ্ছে প্লাস এফ। 1/V1 প্লাস 1/U1 সমান হচ্ছে 1/f। তাহলে যদি আমি V1 দিয়ে গুণ করে দিই, তাহলে V1/V1 প্লাস V1/U1 সমান V1/f, 1 or 1 প্লাস, এইটাই হচ্ছে M1। আমরা জানি এটা হচ্ছে ম্যাগনিফিকেশন। M1 সমান হচ্ছে তোমার V1/f। তাহলে এখান থেকে আমরা M1 এর ক্যালকুলেশন এখানে একটা পেলাম ফার্স্ট কেসে। সিমিলারলি সেকেন্ড কেস মানে যেটা x দূরত্বে আছে, সেই কেসটায় আমরা পাবো কি 1 প্লাস M2 সমান হচ্ছে V2/f। এবার এবার এই যে দুটো কেস এখানে, আচ্ছা এখানে একটু আমি গন্ডগোল করলাম। এখানে U1 দিয়ে গুণ করতে হবে, কারণ আমাদের প্রশ্নে যেহেতু 1/M1 দিয়েছে, এখানে U1 দিয়ে গুণ করবো। এখানে U1 দিয়ে গুণ করবো, তাহলে U1 দিয়ে গুণ করলে এটা হবে U1, এটা U1 দিয়ে গুণ করবো। তাহলে এইটা হবে তোমার, দেখো 1/M1 হবে, কারণ আমার 1/M1 আমার চাই, আর এটা কেটে যাবে, +1 সমান U1/f। সিমিলারলি এখানে হবে একই রকম ভাবে, আমরা যেটা পাবো 1/M2 প্লাস 1 সমান V1 U2/f। এটা হবে ব্যাপার। তাহলে এইটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ।
এবার 1 মাইনাস 2 যদি আমরা করি তাহলে পাবো 1/m1 মাইনাস 1/m2, এক এক কেটে যাচ্ছে, সমান 1/f কমন নিলে এখানে পড়ে থাকবে u1 মাইনাস u2। এবার বলো তো দেখি u1 মাইনাস u2 সমান কি? x নয়? এটাই তো x। দুটো পজিশনের মধ্যে তফাৎটাই তো x বলা হয়। তাহলে x বাই f সমান এইটা। তাহলে x বাই f সমান 1/m1 মাইনাস 1/m2। তাহলে f সমান ওইদিকে চলে গেল x বাই 1/m1 মাইনাস 1/m2। যাই হোক m1 m2 যা ডিফারেন্স আছে সেটা একটু দেখে নিও। আমরা ক্লাস করাতে গন্ডগোল করেছি। হ্যাঁ, বা এটা মাইনাস এক্স হতো, এটা মাইনাস এক্স হতো, মাইনাস এক্স হলে এটা হবে m2, এটা হবে m1। আমরা টেস্ট পেপার থেকে এদিক ওদিক অঙ্ক করাচ্ছি, অনেক সমস্যা যেগুলো আমরা সামনে যেহেতু পরপর আমি রোজ বসবো আজকে, সবারই যা যা প্রবলেম আটকাচ্ছে সেগুলো তোমরা করো। যারা যারা কনফিডেন্স থাকবে অন্যান্য সাবজেক্টে তারা রোজ জয়েন করো। কারণ এক্ষেত্রে কোন রকম কোনো তোমাদের প্রেসার বাড়ানোর কাজ আমি করবো না। আমি চেষ্টা করবো তোমাদের প্রেসার যাতে কমে, এবং আমি প্রতিদিনই কিছু না কিছু প্রবলেম করার চেষ্টা করবো, বুঝলে তো, যেগুলো তোমাদের কাজে লাগবে। হুম, দেখো দেখো, আমি কিছু ছোট ছোট কোশ্চেন করছি। নাম্বার 1, নাম্বার 1 হচ্ছে প্রোটন আর ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য সমান হলে তাদের একটি ফোটন, একটি ফোটন আর একটি ইলেকট্রন এদের ধ্রুবকলি তরঙ্গ দৈর্ঘ্য, ত্রিবগলি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সেম, সেম সমান। যদি হয় তাহলে কোন রাশিটি সমান হবে? তবে নিচের কোন রাশিটি সমান হবে? কোন রাশিটি দুজনের সমান হবে? 1 নম্বর হচ্ছে এনার্জি, 2 নম্বর হচ্ছে ভরবেগ, 3 নম্বর হচ্ছে বেগ, 4 নম্বর হচ্ছে কৌণিক ভরবেগ। বলতো দেখি, যদি কণা দুটির ত্রিবগলি তরঙ্গ দৈর্ঘ্য সমান হয় তাহলে কোনটা একই হবে? যে ফর্মুলা কি? ত্রিবগলির ফর্মুলা কি? বাকি এটা হবে, কারণ হচ্ছে ত্রিবগলি বলেছে ল্যামডা ইকুয়াল টু h/p, h/p। তাহলে h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, এটা হচ্ছে ধ্রুবক। তাহলে যদি এইটা দুজনের সমান হয় তাহলে এটা হতে বাধ্য। আর কোনো গল্প নেই। এগুলোর মধ্যে কনফিডেন্স যেন না কমে। এই যে এমসিকিউ এর মতো করে এখানে দিলাম, ওখানে কিন্তু বলবেন কোন রাশিটি সমান হবে ব্যাখ্যা করো। তখন তোমাকে মনে করে ভরবেগটা বলতে হবে। ঠিক আছে? নেক্সট, 2 নম্বর। দুটি নিউক্লিয়াসের, দুটি নিউক্লিয়াসের, নিউক্লিয়াসের ভর সংখ্যার অনুপাত, ভর সংখ্যার অনুপাত সমান 1:3। এদের নিউক্লিয় ঘনত্বের অনুপাত কি হবে? নিউক্লিয় ঘনত্বের অনুপাত কি হবে? বলো তো। তাহলে 1:1 হবে, ভেরি গুড। আমরা জানি যে নিউক্লিয় ঘনত্ব কোনোভাবেই ভর সংখ্যার উপর বা নিউক্লিয়াস টু নিউক্লিয়াস ডিপেন্ড করে না। So it will be 1:1. It does not depend on ভর সংখ্যা। The nucleus density
nuclear density does not depend on ভর সংখ্যা, মাস নাম্বার, তাহলে সেম থাকবে সমস্তর জন্য। এটা যদি বলতো আয়তনের অনুপাত কত, তাহলে আমি বলতাম 1:2। তাই এটা 1:1 হলো। এবার যদি প্রশ্ন যদি করতো এদের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত, সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত, তাহলে তখন বলতে হতো যে A1:A2 সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি, দুটো যদি হয় তাহলে একটার R1 রেডিয়াস একটার R2 রেডিয়াস হলে এর সারফেস হতো S1 যদি বলি, এটা হবে 4πr1²। গোলক তো, সমগ্র তলের গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল কত, 4πr²। আর এর ক্ষেত্রে কত হতো, S2 সমান 4πr2²। তাহলে এদের অনুপাত চেয়েছে মানে S1:S2 চেয়েছে মানে R1² এটা হচ্ছে নির্ণেয়। দেওয়া আছে কি, দেওয়া আছে A1:A2। দেখি কি হয়, দেওয়া আছে A1:A2, দেখি কি হয়। তাহলে প্রদত্ত প্রদত্ত ওরকম কিছু হবে, প্রদত্ত A1/A2 সমান 1/3। আর আমরা জানি আর আর সমান R0 A⁻1/3। তাহলে R1 সমান R0 A1⁻1/3, R2 সমান R0 A2⁻1/3। তাহলে R1/R2 সমান হচ্ছে A1/A2⁻1/3। তাহলে এখানে A1/A2 1/1/3, তাহলে 1/3⁻1/3। তাহলে S1/S2 সমান কি হবে, সমগ্র তলের ক্ষেত্রফল R1² সমান এদের স্কোয়ার, তাহলে 1² তো 1, আর 1/3 স্কোয়ার মানে 3/2। সো দিস ইজ দ্য অ্যান্সার। তো এই ধরনের কিছু জিনিস জিজ্ঞেস করতেই পারে যখন তখন। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, আর সবাই হ্যাঁ হু করো, কিছু বুঝতে পারছো না বলো। বুঝে যাচ্ছে তো? আমি চারিদিক থেকে অঙ্ক করাচ্ছি যাতে করে তোমাদের নিজেদের বিভিন্ন জায়গাকার জিনিসপত্রগুলো অস্পষ্ট যেন আর না থাকে। ঠিক আছে, নেক্সট। নেক্সট হচ্ছে একটি ট্রানজিস্টারের বিটা সমান হচ্ছে 100, আলফা সমান কত, আমরা জানি আলফা সমান বিটা+1 সমান হবে 100/101। ঠিক। নেক্সট, আমি কেন এগুলো করিয়ে দিচ্ছি, কারণ এগুলো থাক খাতায়, এইগুলোই পরীক্ষায় করবে। তখন তোমরা বলবে যে স্যার করায়নি, তখন আমি চোখ গেলে দেবো এগুলো দেখানোর জন্য। বিস্তার মডিউলেশনে পটি বিস্তার কত হয়, বিস্তার মডিউলেশনে পটি বিস্তার কত হয়, পটি বিস্তার বেদ সমান কত হয়, বলতে পারবে? ব্যান্ডউইথ কতটা হয়, 2 × ω হয় না? মানে কি, ওমেগাটা কি, কার কম্পাঙ্ক, ওমেগাটা তথ্য সংকেতের কম্পাঙ্ক, শুধু কম্পাঙ্ক। তাহলে এইটা হচ্ছে 2 × তথ্য সংকেতের কম্পাঙ্ক। এটা প্রমাণটা করিয়ে দিয়েছি, এটা কিন্তু দেখে নিও, এটা একদম খুব ইজি। এই প্রমাণটা কিন্তু যখন তখন পড়ে। বুলিয়ান অ্যালজেব্রা যেটা, সেই অ্যালজেব্রায় x+x বার সমান কত, আর x × x বার সমান কত।
ঝপাঝপ বলো, ঝপাঝপ বলো। প্রথমটা হবে 1, তারপরটা হবে 0। তার কারণ এটা ইউনিভার্সাল সেট। আমরা জানি বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে এক্স এর মান 0 আর 1 ছাড়া কিছু হতে পারে না। তাই এটা যদি 0 নিই তাহলে 0 প্লাস 1 সমান 1 হবে। এটা যদি 1 নিই 1 প্লাস 0 সমান 1 হবে। আর এটা যদি 0 নিই তার সাথে এটা অ্যান্ড করলে 0 হবে। 0 এর সাথে 1 এর অ্যান্ড করলে 0 হবে। 1 এর সাথে 0 অ্যান্ড করলে 0 হবে। এটা হচ্ছে অর, এটা হচ্ছে অর, এটা হচ্ছে অ্যান্ড। ডট মানে অ্যান্ড। ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে এসআই পদ্ধতিতে এসআই পদ্ধতিতে বোর ব্যাসার্ধের মান কত? বোর ব্যাসার্ধের মান কত এসআই পদ্ধতিতে? এই যে আমরা লিখি আর ইকুয়াল টু r0 ইন্টু a0 ইন্টু n স্কোয়ার। এই a0 এর মান কত? বোর ব্যাসার্ধ 0. অ্যাংস্ট্রম। মনে রাখবে। বা 53, কখনো কখনো আমরা লিখি 0.53 অ্যাংস্ট্রম। নেক্সট, এগুলো করাচ্ছি কারণ এই ধরনের শর্ট কোশ্চেন যখন তখন পড়ে যেতে পারে। নেক্সট হচ্ছে যে দূরবর্তী স্থানে, আহ, এটা হোমওয়ার্ক দেবো। বেশি দূরবর্তী স্থানে টিভি সম্প্রচারের টিভি সম্প্রচারে উপগ্রহ ব্যবস্থা ব্যবহার করা হয় কেন? ব্যবস্থা ব্যবহৃত হয় কেন? এটা হোমওয়ার্ক। এটা বই থেকে দেখে লিখিও, বইয়ে দেওয়া আছে। নেক্সট, একটি বাহক তরঙ্গের কম্পাঙ্ক, এটা শিওর মোটামুটি। একটি বাহক তরঙ্গের কম্পাঙ্ক 3 × 10⁸ হার্জ হলে দ্বিমেরু অ্যান্টেনার দৈর্ঘ্য কত? বলো এটা কি হবে? হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ দেখো, এখানে মেন যেখানে গল্প সেটা হচ্ছে দ্বিমেরু কথাটা। দ্বিমেরু যদি হয় তাহলে এল সমান হয় λ/2। যদি মনোপোল অ্যান্টেনা যদি বলতো তাহলে সেক্ষেত্রে এল সমান হচ্ছে ল্যামডা। ডাইপোল অ্যান্টেনা যেহেতু বলেছে, ডাইপোলার অ্যান্টেনা, তাহলে এল সমান হবে λ/2। এল মানে এল হচ্ছে অ্যান্টেনা দৈর্ঘ্য, আর ল্যামডা হচ্ছে বাহক তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখানে এফ সমান দেওয়া আছে কত? 3 × 10⁸ হার্জ। তাহলে ল্যামডা সমান কত হবে? আমরা জানি c/f। সি মানেও হচ্ছে 3 × 10⁸।
বাই 3 × 10⁸ সমান হচ্ছে 1 মিটার। তাহলে এল সমান হচ্ছে λ/2 সমান হচ্ছে হাফ মিটার অ্যান্সার এক্ষেত্রে। দিস ইজ দ্য অ্যান্সার। এইটা হচ্ছে আমাদের এখন দিয়েছে দ্বিমেরু অ্যান্টেনা। দ্বিমেরু অ্যান্টেনা। বুঝতে পারছো তোমরা? বুঝতে পারছো? হ্যালো 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 হ্যালো, বোঝা যাচ্ছে তো? এই ধরনের জিনিসপত্রগুলো একটু একটু করে করো, টুকটাক করে সব করতে থাকো, দেখো সব হয়ে যাবে। কোনো চাপ নেই, সব ধীরে 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 পড়ো, হবে। আবার আমরা কালকে বসবো এগেইন টুমরো। তোমাদের যা যা সমস্যা আছে সেগুলো পাঠাও, আমি দেখবো। আমি সোমবার পর্যন্ত আমার অফিস ছুটি, কিন্তু ঘরে ছুটি নেই। তো আমি রোজ রাত্রিবেলায় এই 10টা 10টা 15 10টা 20 বা 9:45 এরকম টাইম থেকে যাদের যাদের মনে হবে, যাদের যাদের সুবিধা, বলো। কোন ইনভার্টার? ইনভার্টার হচ্ছে নট গেট। নট গেট কে ইনভার্টার বলে, কারণ উল্টে যায় না। নট গেট কে ইনভার্টার বলে। কেন বলে গো? কারণ যদি ইনপুট থাকে, ইনপুট যা হয়, ইনপুট যদি এক্স হয়, এর আউটপুট হয় এক্স প্রাইম, এক্স বার। তাহলে এটা জিরো যদি হয় এ দেবে ওয়ান, ওয়ান যদি হয় এ দেবে জিরো, তাহলে উল্টে দিচ্ছে, তাই ইনভার্টার বলে। দিস ইজ ইম্পর্টেন্ট। নট গেট কে ইনভার্টার বলে, দিস ইজ ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট তোমাদের পড়িয়েছিলাম, দেখবে আর একটা প্রবলেম, প্রশ্ন তোমরা দেখবে যেটা পরীক্ষার সময় পড়ার প্রায় 100% চান্স, যদি যিনি কোশ্চেন করেন তার যদি চোখে পড়ে যায় তাহলে এটা পড়বেই। সেটা ডিবংলি তরঙ্গ দৈর্ঘ্য থেকে, ডিবংলি প্রকল্প থেকে বোরের কোয়ান্টাম শর্ত প্রতিষ্ঠা। ডিবগলি তত্ত্ব থেকে বোরের কোয়ান্টাম কোয়ান্টাম শর্ত প্রতিষ্ঠা। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইজি। এখানে একটাই কথা বলতে হবে যে এটা যদি নিউক্লিয়াস হয়, তার এটা যদি আর ব্যাসার্ধ হয়, তাহলে ইলেকট্রন যখন ঘুরছে তখন তার সাথে ডিবগলি তরঙ্গ দৈর্ঘ্য ঘুরছে এরকম করে। তো সেই ডিবগলি তরঙ্গ দৈর্ঘ্য যদি এটা যদি ম্যাচ না করে যায়, মানে এর তরঙ্গ দৈর্ঘ্য যদি 2πr এর সাথে এর যে ল্যামডা, মানে 2πr টা, এটা যদি ল্যামডার সরল গুণিতক, অখণ্ড গুণিতক না হয়, এন যদি অখণ্ড সংখ্যা না হয়, অখণ্ড হয়ে গেলে কি হবে? এটা মার্জ করে গেল, এই ঘুরতে থাকলো, আর কোনো চাপ নেই। যদি এর মধ্যে গ্যাপ থেকে যায়, এর মধ্যে যদি এটা এরকম করতে 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 গিয়ে এরকম যদি হয়ে যায়, তাহলে এই ঘুরতে 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 গিয়ে কোনোটা পজিটিভ নেগেটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ পড়তে পড়তে নেট হয়ে যাবে শূন্য, নেট জিরো হয়ে যাবে। কারণ এটা ধ্বংসাত্মক ব্যতিচার হয়ে যাবে, ধ্বংসাত্মক আর এই গঠনমূলক ব্যতিচার, সব কন্ডিশন ম্যাচ হয়ে যাবে। তাই কোনোভাবে ইলেকট্রনের অস্তিত্বকে ব্যাখ্যা করা যাবে না। ইলেকট্রন যে আছে সেটা ব্যাখ্যা করার জন্য শুধুমাত্র এটাই শর্ত। 2πr যেটা, এই যে 2πr ব্যাসার্ধ, ব্যাসার্ধ থেকে যে পরিধি পাচ্ছি, পরিধি সেটা হচ্ছে ডে ব্রগলি ওয়েভলেংথের অখণ্ড সংখ্যার গুণিতক। এবার আমরা জানি ল্যামডা সমান, আবার ডে ব্রগলি কি বলেছে? ডে ব্রগলির থিওরি কি? ল্যামডা সমান হচ্ছে h/p। পি মানে কি? ভরবেগ। তাহলে h/mv বসিয়ে দাও, এখানে পুট করো। পুট করলে কি পাবো? তাহলে 2πr সমান n ইন্টু h/mv। তাহলে mv ইন্টু আর সমান n/2π হয়ে গেল এখান থেকে। এদিকে বজ্র গুণন করে দাও, এদিকে mv টা তুলে দাও, 2πটাকে নিচে নামিয়ে দাও। তাহলে mv ইন্টু আর সমান nh/2π। mv আর মানে কি? কৌণিক ভরবেগ। গল্প শেষ। এই প্রশ্নটা কিন্তু মাঝে মাঝে কিন্তু পরীক্ষার সময় হয়। চলো তাহলে আমি রাখি, আবার পরে কালকে আমরা বসবো। ঠিক আছে, কালকে আমরা যেটা করবো সেটা হচ্ছে যন্ত্রপাতি হেনা তেনা এগুলো তোমরা দেখে রেখো, এদের ফর্মুলা গুলো থেকে কিছু কিছু জিনিস আমরা আলোচনা করবো। ওকে, গুড নাইট। তোমরা পড়ো, আমি চাইবো যে তোমরা জাস্ট রিল্যাক্স হওয়ার জন্য এই টাইমটা টাইম পাস করো।
যদি না তোমাদেরকে কোনো সাবজেক্ট, অন্য কোনো সাবজেক্ট বীজ যাতে না ফোটায়। চলো টাটা।